গর্ভাবস্থায় ব্যথা ও জ্বর নিরাময়ের ওষুধ টাইলেনল ব্যবহার না করতে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গর্ভাবস্থায় টাইলেনল ব্যবহার করলে গর্ভের শিশুর অটিজমের ঝুঁকি বেড়ে যেতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। এ ব্যাপারে FDA অবিলম্বে চিকিৎসকদের সুপারিশ পাঠানো শুরু করবে বলে জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন আনছে তার প্রশাসন। হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র জানান, শুধুমাত্র খুব বেশি জ্বর হলে অন্তঃসত্ত্বা নারীদের টাইলেনল ব্যবহারের পরামর্শ দেওয়া যেতে পারে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর মেহমেট ওদ সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অটিজমের হার দ্রুত বেড়ে যাওয়া দেশের জনস্বাস্থ্যের জন্য ইতিহাসের উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, অটিজমের কারণ অনুসন্ধানে দীর্ঘদিন ধরেই আগ্রহী তিনি। তার প্রশাসন এ নিয়ে জোরালোভাবে কাজ করছে। তাদের প্রচেষ্টায় এ বিষয়ে নতুন তথ্য বেরিয়ে আসছে বলে দাবি করেন তিনি। I wouldn't say that people were very understanding of where we were, but it's turning out that we understood a lot more than a lot of people who studied it, we think. প্রেসিডেন্ট বলেন, গর্ভকালীন জ্বর ও সর্দি কাশির ওষুধের মূল উপাদান অ্যাসিটামিনোফেনের ব্যবহার গর্ভের শিশুর মধ্যে অটিজমের ঝুঁকি বাড়াতে পারে। এই উপাদানে তৈরি জনপ্রিয় ব্যথানাশক ওষুধ টাইলেনলের কথা উল্লেখ করেন তিনি। Acetaminophen, is that okay? Which is basically commonly known as Tylenol, during pregnancy can be associated with a very increased risk of autism. So taking Tylenol is not good. All right, I'll say it. It's not good. ট্রাম্প জানান, টাইলেনলের ঝুঁকি সম্পর্কে অবিলম্বে চিকিৎসকদের অবহিত করবে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। ওষুধটির ব্যবহার সীমিত করতে বলবে তারা। Tell you that toward the end of the pregnancy you shouldn't take it during the entire, and you shouldn't give the child the Tylenol every time he's born and he goes and has a shot. You shouldn't give a Tylenol to that child. এ ব্যাপারে বারবার সতর্ক করেন প্রেসিডেন্ট। Don't take Tylenol. Don't take it. If you just can't, I mean, it's fight like hell not to take it. এছাড়া শিশুদের একসঙ্গে অনেক টিকা দেওয়ারও সমালোচনা করেন তিনি। বলেন, একবারে না দিয়ে ছোট ছোট ডোজে কয়েক বছর ধরে শিশুদের টিকা দেওয়া উচিত। And they pump so much stuff into those beautiful little babies. It's a disgrace. I don't see it. I think it's very bad. They're pumping, it looks like they're pumping into a horse. হেলথ সেক্রেটারি RFK জুনিয়র বলেন, অ্যাসিটামিনোফেনের ঝুঁকি সম্পর্কে চিকিৎসকদের নোটিশ জারির পাশাপাশি ওষুধের গায়ে সতর্কতামূলক বার্তা দেওয়া থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ওষুধটি ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হবে। HHS will launch a nationwide public service campaign to inform families and protect public health. FDA also recognized that acetaminophen is often the only tool for fevers and pain in pregnancy. এছাড়া অটিজমে আক্রান্ত শিশুদের কার্যকর একটি থেরাপি শনাক্ত করার কথা জানান RFK জুনিয়র। CMS এর অ্যাডমিনিস্ট্রেটর মেহমেট ওজ বলেন, প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কার্যকর পদক্ষেপের ফলেই অটিজম সংকটের সমাধানে সঠিক পদক্ষেপ নিতে পারছেন তারা। বর্ডার জজ টম হোম্যানের বিরুদ্ধে $50,000 ঘুষ নেওয়ার তদন্ত বন্ধ করে দিয়েছে FBI ও জাস্টিস ডিপার্টমেন্ট। সোমবার তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। এদিন হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটো হোম্যানের ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। হোয়াইট হাউসের বর্ডার জাজ টম হোম্যানের বিরুদ্ধে চলমান ঘুষের তদন্ত বন্ধ করে দিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। এক যৌথ বিবৃতিতে FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, তদন্তে কোনো অপরাধমূলক কার্যকলাপের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। Kash Patel's FBI looked into this just to make sure. They had a number of different prosecutors and FBI agents who looked into this. They found zero evidence of illegal activity or criminal wrongdoing. এছাড়া হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটো হোম্যানের পক্ষে অবস্থান নিয়ে তার ভুল করার বিষয়টি অস্বীকার করেন।
Mr. Homan never took the $50,000 that you're referring to, so you should get your facts straight, number one. একই সাথে তদন্তটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিহিত করেন তিনি। This was another example of the weaponization of the Biden Department of Justice against one of President Trump's strongest and most vocal supporters. গত বছর কোনো সরকারি পদে না থাকলেও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আন্ডারকভার এজেন্টকে সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নগদ $50,000 ঘুষ নেন টম হোমেন। অর্থ লেনদেনের সেই ভিডিওর সূত্র ধরে বাইডেন প্রশাসনের সময় শুরু হয় তদন্তটি। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটি আবারও স্থগিত হয়ে যায়। এফবিআইয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট ইনচার্জ মাইকেল ফেইনবার্গ বলেন, বিবৃতিতে ক্যাশ প্যাটেল বা টড ব্ল্যাঞ্চ হোমেনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ না থাকার কথা জানালেও তারা কেউই তার ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করেননি। একই সঙ্গে এ ধরনের তদন্তের বিষয়ে এফবিআই ডিরেক্টর ও ডিওজের যৌথ বিবৃতিও অস্বাভাবিক, কারণ সাধারণত এমন বিষয়ে মন্তব্য করেন না তারা। ফেইনবার্গ বলেন, হোমেনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রমাণ করা কঠিন হতে পারে, কারণ লেনদেনের সময় সরকারি কর্মকর্তা ছিলেন না টম হোমেন। তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলে সেটি প্রমাণ করা সহজ হতো বলে মনে করেন এই সাবেক এফবিআই কর্মকর্তা। পূর্ব অনুমতি ছাড়া আমেরিকান সেনাবাহিনী সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না সাংবাদিকরা, এমন নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন। এক স্মারকে এই নতুন বিধান তুলে ধরে ডিফেন্স ডিপার্টমেন্ট। নতুন নিয়ম মেনে যারা বিবৃতিতে স্বাক্ষর করবেন না তাদের পেন্টাগনে প্রবেশাধিকার বাতিল করা হবে বলেও জানানো হয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদ মাধ্যম কর্মীরা। তারা বলেছেন, পেন্টাগনের এই নীতি সংবিধানের প্রথম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন। একই সাথে এই বিষয়ে আইনি লড়াইয়ে যাবে বলে সতর্ক করেছে সাংবাদিকরা। আমেরিকার সেনাবাহিনী ও ডিফেন্স ডিপার্টমেন্ট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে। শুক্রবার এক মেমো প্রকাশের মাধ্যমে ডিফেন্স ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয়। সোমবার এ বিষয়ের বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে পেন্টাগনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের কাছে। বলা হয়, নতুন নিয়ম মেনে যারা বিবৃতিতে স্বাক্ষর করবেন না তাদের পেন্টাগনে প্রেস ক্রেডেনশিয়াল বা প্রবেশাধিকার বাতিল করা হবে। তথ্য প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকরা। রবিবার হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা কি রিপোর্ট করবে তা নির্ধারণ করার দায়িত্ব কি পেন্টাগনের কিনা জানতে চাইলে তা অস্বীকার করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, কোনো কিছুই রিপোর্টিং থামাতে পারে না। এই ঘটনাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর বাধা বলে উল্লেখ করেছেন সাংবাদিকরা। সিবিএস নিউজের সিনিয়র ন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট চার্লি ডিগাটা বলেন, এই বিবৃতিতে সই করলে সাংবাদিকরা আর তথ্য সংগ্রহই করতে পারবে না। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সহযোগী সম্পাদক ডেভিড ইগনিসিয়াস এই ঘটনার মাধ্যমে সাংবাদিকদের সরকারের প্রচার যন্ত্রে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন। সাংবাদিকরা এটা মানবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রকাশিত কোনো তথ্যে পেন্টাগন বিব্রত বোধ করলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনটাই মনে করা ঠিক নয় বলে মনে করেন আইনি বিশ্লেষক জয়েস ব্যাংকস। পেন্টাগনের এমন সিদ্ধান্তের ফলে সংবাদকর্মীরা তথ্য যাচাইয়ে ব্যর্থ হবে এবং কাজের গতি হারাবে, যা সংবিধান লঙ্ঘনের শামিল বলেও মনে করেন তিনি। পেন্টাগনের এই নীতি সংবিধানের প্রথম সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি লড়াই যাওয়ার সতর্ক বার্তা দিয়েছেন সিএনএন-এর চিফ মিডিয়া অ্যানালিস্ট ব্রায়ান স্টিলটার। টিকটকের মালিকানা আমেরিকার কাছে হস্তান্তরের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহেই একটি চুক্তিতে সই করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, এই চুক্তির ফলে টিকটকের বেশিরভাগ শেয়ারের মালিকানা থাকবে আমেরিকার বিনিয়োগকারীদের হাতে। লেভিট আরও জানান, পরমাণু অস্ত্র বিস্তার রোধে 2010 সালের চুক্তি সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে ইতিবাচক হিসেবে দেখছে হোয়াইট হাউস। এদিকে জাতিসংঘের অধিবেশন চলাকালে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ ইউক্রেনের শীর্ষ নেতাদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক করবেন বলে জানান প্রেস সেক্রেটারি। দীর্ঘ আলোচনার পর অবশেষে চায়নার মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে একটি চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ তথ্য জানান। For all of you, and the president will be signing the deal, the official deal, later this week at some point. লেভিট জানান, জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ক ব্যাপক দক্ষতা রয়েছে এমন একটি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে টিকটক।
তবে চুক্তির আর্থিক মূল্য বা এর সঙ্গে সম্পৃক্ত সব পক্ষের নাম জানাতে রাজি হননি তিনি। Under the terms of this deal, TikTok will be owned by a majority of American investors and controlled by a board of directors with extensive national security and cybersecurity credentials. লেভিট আরো জানান, সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল প্ল্যাটফর্মটির নিরাপত্তা ব্যবস্থা স্বাধীনভাবে পর্যবেক্ষণ করবে এবং আমেরিকান ব্যবহারকারীদের সব ডেটা আমেরিকার সার্ভারে সুরক্ষিত থাকবে। Thanks to the president's leadership and the securement of this historic deal, businesses using TikTok will generate as much as $178 billion in economic activity within the U.S. over the next 4 years. এছাড়া প্রেস সেক্রেটারি জানান, 2010 সালের নিউ স্টার্ট চুক্তির মেয়াদ 2026 সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার পরও পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে শর্তগুলো মেনে চলতে সম্মত হয়েছে রাশিয়া। তবে আমেরিকাকেও একই কাজ করতে হবে বলে প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। The president is aware of this offer extended by President Putin, and I'll let him comment on it later. I think it sounds pretty good, but he wants to make some comments on that himself, and I will let him do that. ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার অনুরোধ জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাঠানো চিঠি পাওয়ার কথাও নিশ্চিত করেছে হোয়াইট হাউস। We have seen this letter. Frankly, I think there were a lot of lies that were repeated by Maduro in that letter, and the administration's position on Venezuela has not changed. চলতি সপ্তাহে জাতিসংঘে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এবং ইউক্রেন, রাশিয়া, আর্জেন্টিনা ও ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই বৈঠকগুলোর সূচনা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। The president will also later in the day hold a multilateral meeting with Qatar, the Kingdom of Saudi Arabia, Indonesia, Turkey, Pakistan, Egypt, the UAE and Jordan. কূটনৈতিক বিষয় ছাড়াও দেশের অভ্যন্তরীণ নানা বিষয়েও কথা বলেন প্রেস সেক্রেটারি। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোমেনের বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। Mr. Homan did absolutely nothing wrong, and even the President's Department of Justice, even Kash Patel's FBI, looked into this just to make sure they had a number of different prosecutors and FBI agents. অ্যান্টিফার মতো বামপন্থী সংগঠন দেশে সহিংসতা উস্কে দিচ্ছে উল্লেখ করে ক্যারোলাইন লেভিট আরো বলেন, দেশে সহিংসতা বন্ধ করা প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে এনসিপির এই নেতাকে লক্ষ্য করে 5টি ডিম নিক্ষেপ করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির নেত্রী তাসনিম জারার উপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে জেএফকে বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তানজিম জারা। 4 নম্বর টার্মিনালে ইমিগ্রেশন শেষ করে কনসুলেট কার্যালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পার্কিংয়ের দিকে এগোতে থাকেন তারা। এ সময় যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের গতিরোধ করেন। চারদিকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেন তারা। ঘটনাস্থলে নিউ ইয়র্ক সিটি পুলিশ, এনওয়াইপিডির সদস্যরা থাকলেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েক ধাপে প্রায় 5টি ডিম নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সবগুলো ডিম আখতার হোসেনের পিঠে আঘাত করে। বিএনপির 2 জন কর্মী তাকে ডিম থেকে রক্ষার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। পরে কনসুলেট জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা আখতার হোসেন সহ অন্যান্যদের গাড়িতে উঠিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ে গতিরোধ করার চেষ্টা করেন। পরে সফর সঙ্গীদের নিয়ে হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে বহনকারী গাড়িটি। যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে আমাদের কর্মসূচি আজকে জেএফকে এয়ারপোর্টে তাকে প্রতিহত করেছি। যে শহীদদের রক্তের প্রতিনি যে বিদ্যাঙ্গুলি দেখে জামাতকে এখানে উপস্থিত করে আমাদের সবার রক্ত ক্ষরণ হচ্ছে। হোক শীঘ্রই হোক, তুমি ক্ষমতা থেকে পদত্যাগ করে বাংলার জনগণের কাছে ক্ষমতা দিয়ে দাও। হোটেলে ফিরে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, হাসিনার গুলি আমাদের থামাতে পারেনি। ডিম ছুঁড়ে ফ্যাসিবাদ বিরোধীরা জয়ী হওয়ার সুযোগ নেই। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে
যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এর আগে ৮ নম্বর টার্মিনালে অন্তর্বর্তীকালীন সরকারের এ বছরের সফরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ বিক্ষোভ শেষে চলে যাওয়ার পর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি। যত বাধাই দেওয়া হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের এ সফরের সাফল্য কামনা করেন তারা। আমরা চাই এবার এই সফলটা একটা যুগান্তকারী সফল হোক, আবার এই সফল থেকে ফিরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে আমাদের যে সকল মানুষের দাবি, 17 বছরের যে দাবি, যে মানুষের অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেটা যাতে সুস্পষ্ট তারিখ আমরা জানতে পারি। এই অন্তর্বর্তী সরকার হলো আমাদের সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই, এবং কারণ তারা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা হাজার হাজার বিএনপির নেতা কর্মী উপস্থিত হয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং মহাসচিবকে স্বাগত জানানোর জন্য। আগামী 2 অক্টোবর দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে আগামী 26 সেপ্টেম্বর ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশের যে বিরাজমান রোহিঙ্গা সংকট আছে সেই সংকট সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি এসডিজি, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে উচ্চ পর্যায়ে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের সমস্যা সমাধানের পাশাপাশি গণতন্ত্রের পুনরুদ্ধারে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা সবার। রাজনৈতিক কারণেই নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে, কোনো ব্যক্তি পরিচয় নয়, এমনটাই জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে পৌঁছানোর পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন তারা। পরে হোটেলে পৌঁছে সংবাদ সম্মেলন করে আখতার জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে তারা মোটেও ভীত নন। বিকেল 4:30 জেএফকে এয়ারপোর্টে অবতরণ করেন তাসনিম জারা। টার্মিনাল 5-এ বিক্ষোভরত আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর স্লোগানও দেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে শেখ হাসিনার রিট সমর্থকরা পরিকল্পিতভাবে বিএনপি ও এনসিপির নেতাদের উপর হামলা চালিয়েছে বলে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আখতার হোসেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে মোটেও ভীত নন বলেই জানান তাসনিম জারা ও আখতার হোসেন। অনেক ধরনের কটূক্তি, হেয় প্রতিপন্ন করা, চরিত্র হনন করার অপচেষ্টা আওয়ামী লীগ থেকে ছিল, সেটারই আজকে আরেকটা বহিঃপ্রকাশ হলো। আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আবারও তাদের যে সন্ত্রাসের এবং তাদের যে ঘৃণ্য চরিত্র সেটার আবারও বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে, এবং দেশেও আমরা আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্য প্রস্তুতি আমরা থাকি, কিন্তু এটাতে আমরা আসলে ভয় পাই না। গতানুগতিক প্রথা ভেঙে এবারই প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক জোটের নেতারা অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে। জাতিসংঘের এভারেস্ট সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের উপর এমন অতর্কিত হামলায় শঙ্কিত নিউ ইয়র্ক প্রবাসীরা, এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইউরোপে নেটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসংঘে মুখোমুখি অবস্থানে চলে গেছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো। সোমবার সাধারণ অধিবেশনে দেশগুলোর প্রতিনিধিরা অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছে করে তাদের আকাশসীমা লঙ্ঘন করে জোটের সক্ষমতা পরীক্ষা করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সতর্ক করেন, রাশিয়ার বেপরোয়া কর্মকাণ্ড নেটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি করছে। এ কারণে রাশিয়াকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান আমেরিকান রাষ্ট্রদূত মাইকেল ওয়ালস। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি।
গত 2 সপ্তাহে একাধিকবার নেটোর সদস্য রাষ্ট্র এস্তোনিয়া ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান। এই ঘটনা নিয়ে সোমবার জাতিসংঘের অধিবেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রুশ ফাইটার জেটগুলোর ছবি তুলে ধরে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাখানা অভিযোগ করেন এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করছে যুদ্ধবাজ মস্কো। We were obliged to ask the presidency to convene this meeting in the spirit of the preventive diplomacy and in order to stop immediately attempts at further escalation by Russia. অন্যদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রেডোসলাভ সিকোরস্কি বলেন এরপর কোনো রুশ ক্ষেপণাস্ত্র বা বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করলে তা গুলি করে নামানো হবে। এরপর রাশিয়ার কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। If another missile or aircraft enters our space without permission, deliberately or by mistake, and gets shot down and the wreckage falls on NATO territory, please don't come here to whine about it. এ সময় ক্রেমলিনকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আমেরিকার রাষ্ট্রদূত মাইকেল জি ওয়ালস বলেন নেটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে আমেরিকা ও তার মিত্ররা। The United States and our allies will defend every inch of NATO territory. Russia must urgently stop such dangerous behavior. রাশিয়ার বেপরোয়া কর্মকাণ্ড দুই পক্ষের মধ্যে সংঘাতের ঝুঁকি আরও উস্কে দিচ্ছে জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জোর দিয়ে বলেন তারাও নেটোর আকাশ ও ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত। These latest acts are dangerous and reckless. At worst, they are a deliberate attempt to undermine the territorial integrity of sovereign nations and European security. ইউর ফরেন পলিসি চিফ কায়া ক্যালাস বলেন 2 সপ্তাহে 3 বার ভুল করে ইউরোপের আকাশসীমা লঙ্ঘন করতে পারে না রাশিয়া। তারা প্রকৃতপক্ষে নেটোর প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করছে বলে মনে করেন তিনি। Russia is testing European borders, probing our resolve, undermining the security of the whole of Europe. এই সময় রাশিয়াকে শক্তির মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এন্ডি সিভিয়া। The Russian war machine can only be stopped through strength, not weakness. Wait and see is not a strategy. Let's abandon wishful thinking. Russia poses an existential threat to Europe. অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান এবং এস্তোনিয়ার দেওয়া রাডার স্ক্রিনশটকেও ভুয়া দাবি করে রুশ প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেন তাদের বিমানগুলো আন্তর্জাতিক আইন মেনেই বল্টিক সাগরের উপর দিয়ে উড়েছে। Между тем, факты свидетельствуют о том, что 19 сентября. তবে আগামীতে রাশিয়ার এমন অজুহাত যে নেটোর দেশগুলো আমলে নেবে না তা স্পষ্ট হয় কায়া ক্যালাসের বক্তব্যে। If the planes are violating airspace, every country has the right to defend itself. বৈঠক শুরুর আগে এক পৃথক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন রাশিয়া যদি এবারে কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করে তবে আত্মরক্ষার্থে ওই দেশগুলোর তা প্রতিহত করার অধিকার রয়েছে। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।